সবাইকে স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। দিনের বাছাইকৃত সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এবং গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার। দুজনকেই আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সংবাদ সম্প্রসারণে। দিনের বাছাইকৃত সংবাদ নিয়ে আলোচনা করে থাকি। শুরুতেই আব্দুল নূর তুষার, একটু আপনার কাছে আমি আসতে চাই। বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান। দলের স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত, সেই সাথে নির্বাচন কমিশন তারেক রহমানকে অনুরোধ করেছে যে তার যে বগুড়া সফর ছিল সেটি বাতিল করার জন্য। একটু মন্তব্য জানতে চাই। বগুড়া সফরে তো উনি যেতেই পারেন, এটা তো ওনার বাড়ি। উনি তার নির্বাচনী সফরে যাচ্ছেন না। ফলে আমি মনে করি যে নির্বাচন কমিশনের বরং জানতে চাওয়া উচিত ছিল যে উনি কেন বগুড়া যাচ্ছেন। এখন কেউ যদি তার বাড়িতে যায়, সেখানে তো নির্বাচন কমিশন তাকে না করতে পারে না। নির্বাচন কমিশন তাকে বলতে পারে কোনো নির্বাচনী জনসভা না করার জন্য, কিন্তু আমি আমার বাড়িতে যাব, এখানে আপনি কি করে না করেন। তো যাই হোক, নির্বাচন কমিশন কি বুঝে বলেছে তারা জানে। আব্দুল নূর তুষার, একটু আসতে চাই আপনার কাছে কথা প্রসঙ্গে। এমন হতে পারে না যে উনি গেলে আসলে জনসভার মতো হয়ে যাবে, বিশাল সমাগম হয়ে যাবে? সেটা তো মানুষের ব্যাপার, উনি তার কাউকে ডেকে আনেন নাই। উনি যদি যাওয়ার আগে সবাইকে জানিয়ে পোস্টার লাগিয়ে ওনার লোকজন যদি দাওয়াত দিয়ে নিয়ে আসে, সেটা অন্য কথা। মনে করেন আমি একজন সাধারণ মানুষ, আমি যদি আমার বাড়িতে যাই, তারপর আমাকে দেখার জন্য বহু লোক আসে। তো আমি একটা সাধারণ লোক, আমি শুধু টিভিতে যাই, সেই জন্য আমার কাছে বহু লোক আসে। তারেক রহমান গেলে তার কাছে লোক আসবে না? লোক যদি নিজের থেকে আসে, সেখানে তো নির্বাচন কমিশন বাধা দিতে পারে না। যেমন ধরেন, তারেক রহমান যদি এখন জুমার নামাজ পড়েন কোন একটা মসজিদে, তাহলে ওখানে যদি অনেক লোক তাকে ঘিরে ধরে, তাহলে কি সেটা নির্বাচন বিধির লঙ্ঘন হবে? এগুলো একটু বুঝতে হবে, এগুলো ডিসক্রিশনারি ব্যাপার। উনি নিজে যদি কাউকে দাওয়াত দেয়, অথবা ওনার দল যদি কাউকে দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে সেখানে জনসভা করে, মাইক ফিট করে, তাহলে একটা কথা। আর ওনাকে যদি দেখতে লোকজন আসে, উনি হাত না এসে নাড়তেই পারে। আপনি নিজেকে দিয়ে বিচার করেন। আপনিও, আমার ধারণা যে আপনি টেলিভিশনে কাজ করেন, নিজের বাড়িতে গেলে অনেকে আপনাকে দেখতে আসে, যে আপনাকে টিভিতে দেখি, এরকম নানান একটা মানুষের কৌতূহল থাকবে না? সে 17 বছর আসে নাই বাংলাদেশে। যাই হোক, নির্বাচন কমিশন একটু বেশি নিরপেক্ষতা দেখানোর চেষ্টা করছে। জায়গা মতো নিরপেক্ষ হলে ভালো হয়। আর আরেকটা যেটা বললেন যে উনি চেয়ারম্যান হয়েছেন, এটা হওয়ারই কথা। উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, স্বাভাবিকভাবেই যিনি চেয়ারম্যান, তার যেহেতু ইন্তেকাল হয়েছে, তো সেই হিসেবে নিয়ম অনুযায়ী তারই হবার কথা। এরপরে যদি কখনো বিএনপির কাউন্সিল হয়, সেখানে যদি তিনি আবার চেয়ারম্যান নির্বাচিত হন, সেটা আরেকবার তার নির্বাচিত হওয়া হবে। বাট এইবার যেটা হয়েছে সেটি হচ্ছে তার ভারপ্রাপ্ত থেকে তিনি পূর্ণ চেয়ারম্যান হয়ে গিয়েছেন কনস্টিটিউশন অনুযায়ী। এটা একটা, আমি বলবো যে নিয়মতান্ত্রিক ভাবে উনি হয়ে গিয়েছেন। এই হচ্ছে আমার বক্তব্য আর কি। জি, নিশ্চয়ই। আরেকজন অতিথি রয়েছেন আমাদের সাথে, অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান। একটু আপনার কাছেও মন্তব্য জানতে চাই। সেই সাথে নির্বাচন কমিশনের এই যে তারেক রহমানকে না যাওয়ার জন্য যে অনুরোধ, সেই বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে, তুষার ভাইকে শুভেচ্ছা, এবং দর্শক যারা দেখছেন। আসলে তুষার ভাই যে কথাটি বলেছেন, আমিও সেটি বলতে চাই। যে প্রথম কথা হলো যে তারেক রহমান সাহেব বিএনপির গঠনতন্ত্র যেটি আছে, সেই গঠনতন্ত্রের 7(গ)(3) উপধারা অনুযায়ী সিনিয়র ভাইস চেয়ারম্যান যিনি, তিনি কোনো কারণে চেয়ারম্যানের পদ শূন্য হলে তিনি অবশিষ্ট মেয়াদের জন্য সেখানে তিনি চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করবেন। এটা আমাদের কাছে একেবারেই বহুল প্রত্যাশিত এবং কাঙ্ক্ষিত। সব যাই বলি না কেন, এটি ছিল বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এটি ঘোষণা এবং সময়ের অপেক্ষা মাত্র ছিল যে তিনি চেয়ারম্যান হিসাবে ভার গ্রহণ করবেন। আরেকটি জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, তিনি কিন্তু কার্যত 2018 সাল থেকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে তিনি মূলত ভারপ্রাপ্ত ছিলেন বটে, কিন্তু দলের নীতি নির্ধারণী সব কার্যক্রম তিনিই পরিচালনা করছিলেন। আমরা জানি যে তার নেতৃত্বেই পরিচালিত হচ্ছিল। বিশেষ করে বেগম খালেদা জিয়ার জেলে অন্তরীণ থাকা এবং পরবর্তীতে তার শারীরিক সীমাবদ্ধতা ইত্যাদি নানা কারণে তিনি সেখানে দায়িত্বগুলো পালন করেছেন। এখন ভারমুক্ত হয়ে তিনি দলের পূর্ণাঙ্গ নেতা তিনি হয়েছেন, চেয়ারম্যান হলেন। আরেকটা জিনিস হলো যে তিনি কিন্তু বিএনপির সাথে তার যে পথ চলাটা, সেটা কিন্তু দীর্ঘ সময়ের। 1988 সালে বিএনপির প্রাথমিক সদস্য পদ তিনি নিয়েছিলেন। পরবর্তীতে 2001 সালে সম্ভবত তিনি দলের যুগ্ম মহাসচিব হয়েছেন। পরবর্তীতে সিনিয়র ভাইস চেয়ারম্যান হয়েছেন এবং সর্বশেষ ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। এবং আজকে দলের স্ট্যান্ডিং কমিটি দলের গঠনতন্ত্র অনুযায়ী তাকে চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার অর্পণ করেছেন। এবং তুষার ভাই যেটি বলেছেন যে পরবর্তী কাউন্সিলে যদি তিনি আবার সেটি নির্বাচিত হন, তাহলে সেটি হতে পারেন, কিন্তু গঠনতন্ত্র অনুযায়ী এখন তিনি এটি হয়েছেন, তাকে আমরা অভিনন্দন জানাই।
জি আর যেটি আপনি বলেছেন যে তার উত্তরবঙ্গ সফরের একটা কর্মসূচি ছিল, সেখানে তার যে পিতৃভূমি, যেখানে সেখানে দীর্ঘদিন তার যাওয়ার কোনো সুযোগ ছিল না, ফলে স্বাভাবিকভাবেই তার একটা আকুতি আছে যে তার পিতৃভূমিতে তিনি যাবেন। এবং সেখানে আমরা যতটুকু শুনেছিলাম যে টাঙ্গাইলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি উত্তরবঙ্গ সফর শুরু করবেন, এবং তার কর্মসূচিতে রংপুরে শহীদ আবু সাইদের মাজার জিয়ারতের কর্মসূচিও ছিল। এখন এখানে নির্বাচন কমিশন এটি বলেছেন, এবং তুষার ভাই যেটা বলেছেন আমিও ওনার সাথে পুরোপুরি একমত, যে তিনি তার বাবার ভিটাতে তিনি যেতে পারবেন না, সেখানে যদি তিনি কোনো নির্বাচনী প্রচারণার কর্মসূচি তিনি দেন সেটা ভিন্ন কথা, কিন্তু সেখানে যেতে পারবেন না, এটা আমার কাছেও এটা স্বাভাবিক মনে হয়নি। অবশ্য আমার কাছে মনে হয় যে নির্বাচন কমিশনের উপরে কিন্তু তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর উপর পক্ষ থেকেও একটা চাপ আছে, যে তার যে কার্যক্রম যেখানেই তিনি যাচ্ছেন বিপুল জনসমাগম হচ্ছে, সেটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা এই ব্যাপারে কিন্তু আনুষ্ঠানিকভাবে অভিযোগ তারা নির্বাচন কমিশনে করেছেন। তো সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন হয়তো নিজেদের নিরপেক্ষতা প্রমাণের জন্য তিনি এটি করেছেন, কিন্তু উত্তরবঙ্গের মানুষ কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা যাবেন। বিশেষ করে বগুড়াতে একটা প্রস্তুতির কথাও আমরা জেনেছি যে তার যাবেন, বাড়িতে যাবেন, সেখানে জি তার জন্য তাকে স্বাগত জানানোর জন্য ছিল। তো আমরা নেতা মনে কর্মীদের করি যে ব্যাপক দলের প্রস্তুতি রয়েছে বগুড়ায়। জি আমি শেষ করতে চাই এটা, যে দলের যে দায়িত্বভারটি তিনি গ্রহণ করেছেন এটি একেবারেই প্রত্যাশিত ছিল, এবং এটি আজকের এই ইয়ার মধ্য দিয়ে তারেক রহমানের রাজনৈতিক জীবনে একটা নতুন অধ্যায়ের সূচনা হলো আর কি। জি নিশ্চয়ই। আব্দুল নূর তুষার, একটু আপনার কাছে আসতে চাই যে গোটা দেশ নির্বাচনের অপেক্ষায় থাকলেও সন্তোষজনক নয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি একের পর এক নেতা খুনে উদ্বেগ বিএনপির। আপনার কি মনে হয় যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কি ঠিক আছে? মানে আগামী নির্বাচন ঘিরে বর্তমান সময় যদি আপনি ব্যাখ্যা করেন, কিভাবে ব্যাখ্যা করবেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি তো অবনতির মধ্যেই ছিল। অন্তর্বর্তী সরকার আসার পর তো আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে খুব একটা উন্নতির দিকে যেতে দেখি নাই। খুব রিসেন্টলি তো আমরা এক্সকাভেটর নিয়ে মানুষজনকে রওনা দিতে দেখেছি। এটা তো আইনের লঙ্ঘন। আপনি তো কোনোভাবেই বাংলাদেশের যে কোনো সম্পদ ধ্বংস করার জন্য ব্যক্তিগত আগ্রহে অথবা দলবদ্ধভাবে সরকারি যন্ত্র ব্যবহার করে রওনা দিতে পারেন না। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সবসময় ছিল, এবং ঢাকা শহর এবং বড় শহরগুলিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নানাভাবে অবনতি হয়ে গিয়েছে। এবং আপনি লক্ষ্য করবেন যে বিভিন্ন দূতাবাসের সামনে বিক্ষোভ, তারপরে বিভিন্ন ধরনের কর্মসূচি, এইগুলি কিন্তু আনপ্রেডিক্টেবল। এখন কে কখন রাস্তায় বের হয়ে গিয়ে কি কর্মসূচি শুরু করে দিচ্ছে, কোথায় দাঁড়িয়ে যাচ্ছে, একজন বলছে ব্লকেড, একজন বলছে অবরোধ, একজন বলছে অবস্থান কর্মসূচি, মানে যে যার মতো চলছে। ফলে এরকম একটা পরিস্থিতিতে আমি মনে করি যে এটা খুব একটা মানে আলাদা করে বলা যাবে না যে অনেক আবার অবনতি হয়ে গিয়েছে। তবে আমরা বেশ কিছু হত্যাকাণ্ড আমরা খুব কম সময়ের মধ্যে হতে দেখেছি, এবং এই হত্যাকাণ্ডগুলোর রহস্য পরিপূর্ণভাবে ভেদ করা অথবা বিচারের জন্য আসামিদেরকে আওতায় নিয়ে আসা, আইনের আওতায়, এই জিনিসটা হয় নাই। তো এইটার জন্য মানুষ একটু চিন্তিত, এবং আমি মনে করি যে মানুষের মনে সংশয়, অনাস্থা, নিরাপত্তাহীনতার একটি ব্যাপার রয়েছে। কিন্তু এই কাজটা তো করতে হবে অন্তর্বর্তী সরকারকে, এবং অন্তর্বর্তী সরকার যদি দায়িত্বের সঙ্গে এই কাজটি না করেন তাহলে এই ব্যাপারটি অব্যাহত থেকে যাবে নির্বাচন পর্যন্তই। এবং আজকে যে মানুষ গণতান্ত্রিক নির্বাচনের অপেক্ষায় আছে এবং একটি গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকারের জন্য এত উতলা হয়ে উঠেছে, এর একটি বড় কারণ কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। মানুষ মনে করে যে নির্বাচিত সরকার আসলে জনগণের প্রতি দায়বদ্ধতার কারণেই তারা নিরপেক্ষ আচরণ করবে, আইনের শাসন প্রতিষ্ঠা করবে, এবং ভুয়া মামলা নয় বরং প্রকৃত মামলা দিয়ে প্রকৃত অপরাধীদেরকে বিচারের মুখোমুখি করবে। এতে করে বিচার ব্যবস্থার উপরও চাপ কমবে, এবং মানুষও এক ধরনের নিরাপত্তার যে অনুভূতি সেটা ফেরত পাবে। জি, সে কারণেই হয়তো নির্বাচন নিয়ে এত উদ্গ্রীব হয়ে আছে সাধারণ মানুষ। আমাদের একটা বিরতিতে যেতে হবে, বিরতির পর ফিরে এসে আমরা নিশ্চয়ই আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সংবাদ সম্প্রসারণে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এবং গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার। আপনাদের দুজনকে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। শুরুতেই সিদ্দিকুর রহমান খান, আপনার কাছে একটু আসতে চাই। সেই সাথে আমরা নির্বাচন নিয়ে তো কথা বললাম, নির্বাচন কমিশন নিয়ে একটু কথা বলতে চাই। প্রার্থিতা ফিরে পেতে শেষ দিনে নির্বাচন কমিশনে আপিলের হিড়িক, সময় পেরিয়ে যাওয়ার পরও নেওয়া হয় আবেদন। সব মিলিয়ে 5 দিনে পড়েছে 6 শতাধিক, এবং সীমানা জটিলতার আছে একটি পাবনা 1 ও 2 আসনে, সেই বিষয়টিও আজকে নিউজে এসেছে। আমি একটু আপনার কাছে জানতে চাই যে আমি যদি নির্বাচন কমিশনের নিরপেক্ষতার কথা বলি,
কারণ জামায়াত ইসলামী সবসময় অভিযোগ করছে যে লেভেল প্লেইং ফিল্ড নেই। আপনি আসলে আপনার অভিজ্ঞতায় কি বলবেন? দেখুন, বাংলাদেশে এ যাবৎকালে আমরা যতগুলো নির্বাচন দেখেছি, প্রত্যেক সময়ই আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অভিযোগ পাল্টা অভিযোগ থাকে। কোন রাজনৈতিক দলের বিপক্ষে যখন কোনো সিদ্ধান্ত যায়, তখন সেই রাজনৈতিক দল কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উত্থাপন করে, এবং এটি আমরা বরাবর দেখেছি। এবং এইবারও আমরা ইলেকশন কমিশনকে কেন্দ্র করে যখন এটি গঠিত হয়েছে, সার্চ কমিশন গঠনের আগেই যখন ইলেকশন কমিশন গঠিত হয়েছিল, সেই সময় নবগঠিত এনসিপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের ব্যাপারে প্রবল আপত্তি তারা উত্থাপন করেছিলেন। এবং জামাতে ইসলামী কখনো কখনো নির্বাচন কমিশনকে মানে পক্ষে কথা বললেও অনেক ক্ষেত্রেই তারা বিপক্ষে কথা বলেছেন। এবং বিশেষ করে আমাদের মনোনয়ন পত্র যখন যাচাই বাছাই চলছিল, তো আমরা সেইখানে অনেক জায়গায় দেখেছি যে ইলেকশন কমিশনের পক্ষে যারা রিটার্নিং কর্মকর্তারা ছিলেন, রিটার্নিং কর্মকর্তাদের সাথে অশোভন আচরণ করতেও আমরা দেখেছি, এবং এইগুলো সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হয়েছে। এখন জামাতে ইসলামীর কথা আপনি বললেন, অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকেও কখনো কখনো নিরপেক্ষতার প্রশ্ন উত্থাপন করা হচ্ছে, লেভেল প্লেইং ফিল্ডের কথা বল। কিন্তু সোফার আমরা যা দেখেছি এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে এইভাবে অভিযুক্ত করার মতো মানে আমার কাছে অন্তত পক্ষে মনে হয়নি, অন্যদের কাছে হয়তো হতে পারে। আর এইবারের নির্বাচন কমিশনের তো আমরা সবসময় বলেছি যে এইবার তাদের সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করার একটা বড় সুযোগ কিন্তু ইলেকশন কমিশনের সামনে এসে উপস্থাপিত হয়েছে। যেহেতুই আমরা বলতে পারি যে দৃশ্যত আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, তাদের কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা তাদের নেই। ফলে নির্বাচন কমিশনের উপর তাদের বিশেষ কোনো রাজনৈতিক চাপ থাকবে এটা আমরা মনে করি না। ফলে ইলেকশন কমিশন অন্যবারের মতো কিন্তু এই ধরনের বক্তব্য দিয়ে তারা দায় এড়ানোর যে অপচেষ্টা আমরা আগে দেখি, সেটা করার কথা না। ফলে আমরা মনে করব যে যেটুকু অভিযোগ উত্থাপিত হয়েছে সেই ধরনের কোনো অভিযোগও যেন নির্বাচন কমিশনের কাজের মাধ্যমে প্রকাশিত না হয় বা সুযোগ না পায়, এই ব্যাপারে নির্বাচন কমিশনকে সচেতন থাকতে হবে। আর যেটি বলছিলেন যে এইবার আমাদের যে ইলেকশন কমিশনের পক্ষ থেকে প্রার্থী মনোনয়ন যে যাচাই বাছাই প্রক্রিয়ায় বিপুল সংখ্যক কিন্তু আমাদের এইবার বাতিল হয়েছে প্রাথমিক বাছাই। তো তাদের যেহেতু আপিলের সুযোগ আছে এবং সেই আপিলের সুযোগের জন্য তারা করছেন, কিন্তু আমার কাছে যেটি খুবই মানে একটু হয়েছে যে নির্ধারিত সময়ের পর আপিল আবেদন গ্রহণ করা, এটি তো মানে কোনো ভালো বার্তা দেয় না। তবে ডক্ট্রিন অফ নেসেসিটির মধ্যে দিয়ে তো আমরা চলছি, সেই ধরনের পরিস্থিতি এড়ানোর জন্য যদি কোথাও হয়ে থাকে সেই ব্যাপারেও আমার মনে হয় সচেতন থাকা দরকার। আমি দেখেছি যে কোনো একটা জায়গায় যখন মনোনয়নপত্র জমার প্রশ্ন এসেছিল, 5 মিনিট বিলম্বিত হওয়ার কারণে সেখানে কোনো রকম ভাবেই মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি। আমি মনে করি যে সেটা আইনের প্রতি বা নমিনেশন পেপার সাবমিশনের জন্য যে আমাদের ইলেকশনের আরপিও আছে, সেটার প্রতি, শিডিউলের প্রতি তারা শ্রদ্ধা জানিয়েছিলেন এবং আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল ছিলেন। তো এই ক্ষেত্রে নির্ধারিত সময়ের পরে যদি কারো আবেদনপত্র গ্রহণ করা হয়ে থাকে, তাহলে আমি মনে করি সেটা দেখার দরকার। আর যেটি হচ্ছে যে বিপুল সংখ্যক 600 আপিল, এটা কিন্তু সংখ্যার দিক থেকে বেশ বড়ই বলতে হবে যে একটা বড় সংখ্যা আছে। আমরা আশা করব যে নির্বাচন কমিশন সংখ্যা যাই হোক না কেন, অন্তত পক্ষে কারো প্রতি যেন অবিচার না হয় আমরা, এবং আইনের ঊর্ধ্বে উঠে কারো প্রতি অনুরাগ দেখানোরও কোনো সুযোগ নেই, এবং কারো প্রতি বিরাগ প্রদর্শনেরও দরকার নেই। আইন যা বলে সেই মোতাবেক ইলেকশন কমিশন আপিল নিষ্পত্তি করবেন, সেটা কিন্তু আমরা প্রত্যাশা করি। কেননা এর উপরই আগামী নির্বাচনের গ্রহণযোগ্যতা, আগামী নির্বাচনের যে আমরা যেটা সরকারের পক্ষ থেকে এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলে যে একটা ঐতিহাসিক নির্বাচন, সর্বকালের শ্রেষ্ঠ নির্বাচন তারা উপহার দেওয়ার জন্য জাতির কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে, সেই ব্যাপারে সবাই সচেতন থাকবেন, এটা আশা করি। জি, নিশ্চয়ই। আব্দুল নূর তুষার, আপনার কাছে একটু আমি আসতে চাই। আমরা অনেক সময় দেখি যে নাম সর্বস্ব বিভিন্ন রাজনৈতিক দল, যদিও বহুদলীয় গণতন্ত্র, মানে গণতন্ত্রের জন্য সৌন্দর্য, মানে নাম সর্বস্ব বিভিন্ন রাজনৈতিক দল এক দল থেকে আরেক দলে যোগ দেয়া, জোট গঠন, এগুলো খুব স্বাভাবিক বিষয়। কিন্তু যাদের কোনো ভোটার নেই, সমর্থন নেই, তারা দিনের পর দিন রাজনীতি করে। মানে এই বিষয়টাকে কিভাবে দেখবেন? মানে অদ্ভুত না বিষয়টা? বিষয়টা যে অদ্ভুত সেটা আপনি বলে দিয়েছেন। এরা আসলে নির্বাচন এবং রাজনৈতিক অবস্থানের একটা সুবিধা নিয়ে থাকেন। অধিকাংশই নাম সর্বস্ব রাজনৈতিক দলে
নাম সর্বস্ব একজন বা দুইজন নেতা থাকেন, এবং সে একজন বা দুইজন নেতা তাদের সেই ব্যক্তিগত যোগাযোগ এবং ব্যক্তিগত যে আমি বলবো যে ইমেজ বা ভাবমূর্তি, সেটাকে কাজে লাগিয়ে এই দলগুলিকে বাঁচিয়ে রাখেন। আপনি যদি দেখেন একাধিক দল রয়েছে যেখানে আসলে দলের নেতা বলতে 3 জন, সদস্য 3 জন, এবং তাদের কার্যক্রম সবসময় করেন 3 জন। এদের কাজ হচ্ছে 31 জন যদি একটা বিবৃতিতে সই করে, ওনারা 30, 31 বা 29 নাম্বার হন, এবং এরা সবসময় নির্বাচনের সময় এই জোটের সাইজ বাড়িয়ে একটি বা দুটি আসন নিয়ে একটা বহুদলীয় গণতন্ত্র আছে বাংলাদেশে, এই চেহারা দেওয়ার জন্য ব্যবহৃত হন। এরা অনেকটা ওই যে পোলাও রান্নার পরে বেরেস্তা ছিটিয়ে দেয় না, অল্প একটু পেঁয়াজ ভেজে, তো এটা ডেকোরেশন অফ পলিটিক্স আর কি। এরা রাজনীতিতে এক ধরনের ডেকোরেশন পিস হিসেবে ব্যবহৃত হন। আমি এখনো মনে করি যে এদের উচিত অহেতুক এই দল না বাড়িয়ে তাদের আদর্শের সাথে মিলে এমন কোন দলে যোগ দেওয়া, কিন্তু এরা দিতে পারেন না এই কারণে যে এরা দীর্ঘদিন রাজনীতি করেছেন। দলে যোগ দিলে সেই দলগুলির ভিতরে ঢুকে তাদেরকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয় নানান রকম, কিন্তু একটা নাম সর্বস্ব দলের সভাপতি থাকলে পরে ঈদে, পূজায়, তারপরে বিভিন্ন বিশেষ দিনে রাষ্ট্রপতির দাওয়াত পাওয়া যায়, বিভিন্ন বিশেষ দিবসে প্রধানমন্ত্রীর বাড়িতে দাওয়াত পাওয়া যায়, বিভিন্ন সময় বিদেশি ডেলিগেটরা আসলে তাদের সঙ্গে মিটিং টিটিং করা যায়, এই যে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিরা আসে এদের সঙ্গে মিটিং টিটিং করা যায়। আরেকটা জিনিস যেটা হয়, দুই একটা সংসদ সদস্য পদ নিয়ে ফেলতে পারলে কিছু সুবিধা পাওয়া যায়, এবং এরা বিদেশে যাওয়ার সময় ভিসা সুবিধা পেয়ে থাকেন। মানে এরা দাঁড়ালে পরে আচ্ছা বাংলাদেশের বড় নেতা, সবাই তাকে চিনে, ভিসা টিসা পান আর কি। আমাদের বেলায় ভিসা বন্ড চালু হয়েছে, নিশ্চয়ই দেখতে পেয়েছেন। এদেরকে আপনারা দেখবেন যে রাতারাতি এরা দুবাই, সিঙ্গাপুর বিভিন্ন জায়গায় চলে যায়, মিটিং করে, এটা করে সেটা করে। এরা কিন্তু যখন তখন দেখি যে বিদেশ যেতে পারে, আসতে পারে। তো আমাদের আসলে মনে হয় এই রাজনীতি থেকেও বেরিয়ে আসতে হবে। জি, নিশ্চয়ই। আমি একটু নির্বাচন কমিশন নিয়ে আপনার পর্যবেক্ষণ জানতে চাই। যে আমি যদি বলি এখন পর্যন্ত নির্বাচন কমিশনের কার্যক্রম দেখে আপনার কি মনে হচ্ছে? আপনার মানে একটু মতামত জানতে চাই। নির্বাচন কমিশন আমলাতান্ত্রিক ভাবে এখনো পরিচালিত হচ্ছে। নির্বাচন কমিশন আসলে একটা কমিশন হিসেবে যদি পরিচালিত হয়, তাহলে তারা তাদের ডিসক্রিশনারি যে পলিসি আছে সেটা অ্যাপ্লাই করতে পারার কথা। আপনি দেখবেন যে যে অভিযোগটা উত্থাপিত হয়েছে, মান্না সাহেবের মনোনয়ন এক জায়গায় বাতিল হয়েছে এবং এক জায়গায় গৃহীত হয়েছে। জি। এই ঘটনাটাতে হওয়ারই কথা না। যদি তারা তাকে এক জায়গাতে নেন তাহলে দুই জায়গাতেই নেওয়া উচিত ছিল, আর এক জায়গাতে বাতিল করলে দুই জায়গাতেই বাতিল হওয়ার কথা ছিল। তার মানে নির্বাচন কমিশন অনেকটা আমলাদের সিদ্ধান্তের উপরে পরিচালিত হচ্ছে, নির্বাচনের নীতিমালা মেনে চলছে বলে আমার কাছে এখনো মনে হয় না। এছাড়াও আরো কিছু ছোট ছোট বিষয় রয়েছে, যেমন ধরেন এই যে স্বতন্ত্র প্রার্থীদেরকে গণহারে বাতিল করার যে প্রক্রিয়াটি, আমি তো মনে করি বহুদলীয় গণতন্ত্রে এই 10-12টা 15টা 20টা দল, যাদের কিনা সভাপতি সাধারণ সম্পাদক ছাড়া কেউ নাই। আমি মজা করে বলি যে এই দলের সদস্য হচ্ছে যিনি নেতা, তার স্ত্রী আর তার ড্রাইভারকে বাধ্য হয়ে এটা করতে হয়, কারণ নেতাকে ড্রাইভ করে সব জায়গাতে নিয়ে যেতে হয়, ফলে এই দলের পক্ষে তার থাকতে হয়। এছাড়া তাদের দলে আর কেউ আছেন বলে আমার মনে হয় না। তো এরা যদি রাজনীতি করতে পারেন এবং দলের নাম দিয়ে সাথে সাথে মনোনয়ন পেয়ে যেতে পারেন, তাহলে স্বতন্ত্র একজন প্রার্থীকে কেন 1% ভোটার নিয়ে এসে আর দৈব চয়নের ভিত্তিতে 10-15 জনকে একটা ফোন করে তারপরে তারা বাতিল হয়ে যাবেন? 4,500 লোকের সমর্থন আনতে পারার পরে মাত্র 10 জন লোককে ফোন করে এটা বাতিল হয়ে যাবে, এটাই তো একটা অদ্ভুত রীতি। তো আমার মনে হয় যে বরং বেশি পরিমাণে স্বতন্ত্র প্রার্থী যদি অংশ নিতে পারে, সেটা বরং অনেক ভালো, বরং এই নাম সর্বস্ব দলের নেতাদের ছাড়া। আর এই নাম সর্বস্ব দলের নেতারা তো বহুদিন ধরে রাজনীতি করছেন, এরা তো আমাদেরও কোনো কাজে লাগেন না, নিজের পার্টিরও কোনো কাজে লাগে না। নিজের পার্টির কাজে লাগলে তো এদের পেছনে অন্তত 8, 10, 15 হাজার লোক থাকতো, আমরা তো সেটা দেখতে পাই না। জি, আপনাদের দুজনকে আসলে অনেক ধন্যবাদ। সময় স্বল্পতার কারণে আরও বিস্তারিত আলোচনা করা গেল না। অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এবং আব্দুল নূর তুষার, দুজনকেই ধন্যবাদ জানাচ্ছে। ধন্যবাদ আপনাকে। সংবাদ সম্প্রসারণে এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন।